আজকে আপনাদের বিষয়ে কিছু আমি আমার ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। কয়েকজন আছে যারা কিনা আমার দুই একটা কমেন্ট দেখেই আমাকে জাজ করতে শুরু করে দেয়। সবসময় যে আপনার ধারণাটাই সঠিক হবে বিষয়টা কিন্তু এমন না। আজকে আমি আসলাম আমার এক ভাবির বাসায়, তো অনেকদিন পরে এখানে আসা হলো। বাবু হওয়ার আগে কিন্তু প্রায় হুটহাট করে ভাবির বাসায় চলে যেতাম। যখন আমার প্রেগনেন্সির 6 মাস চলে, তো ওই সময় কিন্তু আমার বাসা 4 তলায় ছিল, তো ওই 4 তলায় সিঁড়ি ওঠানামা করেও কিন্তু ভাবির বাসায় যেতাম। অনেকে আছে দেখবে মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারে, তো আমার ক্ষেত্রে বিষয়টা একদমই এমন না। আমার কিন্তু কারোর সাথে মিশতে অনেক বেশি টাইম লাগে। ধরেন আমি কোথাও বেড়াতে গেলাম, সেখানে 2-3 দিন থাকবো, তো সেইখানে মানুষের সাথে ভাব জমতে কিন্তু আমাদের ওখান থেকে চলে আসার সময় হয়ে যায়। আমার ছোট বোন কিন্তু মানুষের সাথে হুটহাট করে মিশে যেতে পারে, সবার সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে পারে। তো তাল মিলিয়ে চলাটা আসলে আমিও পারি, কিন্তু কারোর সাথে একটা ভাব জমানো বা বন্ডিং বা এটা আমার খুব সহজে এটা হয় না। আর মনে করেন যদি কারোর সাথে আমার একবার ভাব জমে যায় বা তার সাথে মনের মিল হয়ে যায়, তো তাহলে আর কোনো কথাই নেই। আগে আমার আম্মুকে অনেক আন্টিরাই বলতো যে ভাবি আপনার মেয়ে খুব বেশি একটা কথা বলে না, অনেক চুপচাপ থাকে। কিন্তু যদি তাদের কোনো মেয়ের সাথে আমার ভাব জমে যায়, তখন তাদের ধারণাটা আসলে পুরোপুরি বদলে যায়। কারোর সাথে একবার ভাব জমে গেলে যে আমি কথা বলতে শুরু করি আর এত কথাই বলি, তো তখন আসলে তাদের সেই ধারণাটা আমার প্রতি থাকে না। তবে এই অভ্যাসটার জন্য আসলে আমাকে অনেক সময় অনেক বাজে পরিস্থিতিতে পড়তে হয়। অনেকে ভাবে হয়তো আমি হিংসুক, অহংকারী, আরো এরকম অনেক কিছু। তখন কিন্তু নিজের কাছেই ভীষণ খারাপ লাগে। আমরা এখন যে নতুন বাসায় গিয়েছি, তো ওটা কিন্তু ভাবির বাসা থেকে অনেকটা দূরে। এখন চাইলেই আর যখন তখন আসা হবে না। আর বাবুকে নিয়েও কিন্তু এমনিতেই আমি হুটহাট করে বের হতেও পারি না। এইদিকে আমি আসাতে কিন্তু ভাবি বিশাল পরিমাণে আয়োজন শুরু করে দিয়েছে। আমি যাওয়ার আগেই কিন্তু নুডলস সেমাই রান্না করে রেখেছিল। আমি যাওয়ার পরে পেঁয়াজু ভাজলো, আর এখন ভাজছে হচ্ছে আলুর চপ। তো আলুর চপের আসলে ভ্যাসনটা ভাবি কিন্তু নিজের হাতে বানিয়েছে। অনেক রকমের ডাল, পোলাও, চাল তো সবকিছু মিশিয়ে রোদ দিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে নিয়েছে। হাতে বানানো ভ্যাসন যে এতটা পারফেক্ট হয়, সেটা কিন্তু আজকে আমি ভাবির আলুর চপটা খেয়ে বুঝতে পেরেছিলাম। আলুর চপটা অনেক মুচমুচে এবং ভালো হয়েছিল খেতে। তো এর আগে কিন্তু আমি কখনো নিজের হাতে ভ্যাসন হাতে বানাইনি, সবসময় আসলে কেনা ভ্যাসন খেয়ে এসেছি। দুপুরে বাসা থেকে খেয়ে বের হয়েছিলাম, যার কারণে আমার পেট একদম ভরা ছিল, খেতে পারছিলাম না। কিন্তু ভাবি সবকিছুর পরিমাণ এতটাও বেশি দিচ্ছিল। আমি বলছিলাম যে ভাবি কমিয়ে রাখেন না, হয়তো সবগুলো আইটেম আমার খাওয়া হবে না। তো সে তো কিছুতেই কমা ছিল না, শেষে গিয়ে আমি কমিয়ে রেখে আসলাম। ভাবির আন্তরিকতা আমাকে সব সময় মুগ্ধ করে। প্রেগনেন্সি টাইমে আসলে আমি যখন খেতে পারতাম না, তো ওই সময় কিন্তু আমার যা ভালো লাগতো খেতে, এবং আচার, তো বাইরে থেকে কিন্তু ভাবির জন্য আচার বানিয়ে নিয়ে আসতো। কিন্তু ভাবি করতো কি, সে আচার ডিব্বা ধরে কিন্তু আমাকে দিয়ে দিত। আজকেও কিন্তু ঠিক সেম কাজটাই করেছে, খাইয়ে আবার সঙ্গে করে আমার হাজবেন্ডের জন্য পাঠিয়েও দেয়। সিজারের 1 মাস পর যেহেতু আমার আম্মু চলে গিয়েছিল, তো ওই কারণে কিন্তু তখন বাবুকে নিয়ে আমার একাই থাকতে হতো। রান্না বান্না সবকিছু আসলে মেনটেন করতে আসলে হিমশিম খেয়ে যেতাম। তো তখন কিন্তু ভাবি রান্না করে বক্স ভরে ভরে কিন্তু আমার জন্য বাসায় পাঠিয়ে দিত, যা আমি 2-3 দিন ফ্রিজে রেখে খেতাম। তার সাথে কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক নেই বা আত্মীয়তার সম্পর্কও নেই, কিন্তু আমার প্রতি তার যত্ন এবং ভালোবাসায় ঠিক একটা বড় বোনের মতো। আসলে আমার কিন্তু কোনো বড় বোন নেই, আমি বংশের বড় নাতি, সব জায়গাতে দাদু বাড়ি নানু বাড়িতে। তো একটা বড় বোনের অভাব কিন্তু আমার সবসময় ফিল হয়, কিন্তু ভাবির সাথে সম্পর্ক হওয়ার পর মনে হয় যে বড় বোনের অভাবটা কিন্তু অনেকটাই আমার পূরণ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো একটা বিষয় ভেবে আমার লজ্জা লাগছে, ভাবি কিন্তু আমার প্রতিদিন ভিডিও দেখে কিনা ভাবে যে তাকে শোনানোর জন্য হয়তো আমি কথাগুলো বলছি। আসলে আমি যেটা মন থেকে ফিল করি, আজকে কেন জানি আপনাদের সাথে আমার সেই কথাগুলো বলতে ইচ্ছে হলো, আর গড়গড় করে সব বলেও দিলাম। এইখানে সেই ভাবির হাতের স্পেশাল চা খাচ্ছিলাম আর দুইজনে মিলে গল্প করছিলাম। তো পরবর্তীতে ফোনটা রেখে বললাম যে ঠিক আছে, রিল্যাক্স একটু চা খাই আর দুজনে গল্প করি। আমি চা খুব বেশি একটা ভালো বানাতে পারি না, তো ওই দিন যখন ভাবি আমার বাসায় গিয়েছিল, আমি কিন্তু ভালো মতো চাটা বানানো শিখে গিয়েছি। মনে হয় যে এখন কিছুটা হলেও পারি। গত 2 দিন থেকে কিন্তু একটা কমেন্ট প্রচুর পরিমাণে আসছে, তো বুঝতে পারছি না যে একজন বারবার কমেন্টটা করছে কিনা, নাকি ভিন্ন ভিন্ন আইডি থেকে একই কমেন্ট করে যাচ্ছে। কি লিখছে আপনাদেরকে একটু বলি। বলেছে আমি নাকি গরিব, আমার নাকি খাট কেনার টাকা নেই, আমার বাচ্চাকে আমি নিচে শুয়ে রাখি, এটা দেখে নাকি তার অনেক বেশি মায়া লাগে, মানে মার থেকে মাসের দরদ বেশি আর কি। তো যাই হোক, এরপরে আবার লিখেছে যে আমি রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি ঠিকই, কিন্তু আমার বাচ্চাকে খাটে ঘুম নেওয়ার মতো সেই এবিলিটি আমার নেই। হ্যাঁ ভাই, সত্যি আমার সেই এবিলিটি নেই। আপনি আপনাকে আমি সত্যি বুঝতে পারছি না আপনার আইডি দেখে। আমি এতটাও বড় লোক না, আর আমি এখানে কোনো বড় লোকই ভাব দেখাতেও আসিনি। আমার চ্যানেলের নাম নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মার্জিয়া সিম্পল লাইফস্টাইল। আমার সিম্পল লাইফস্টাইল আমি আমার যা যা করছি
করছি দৈনন্দিন জীবনে, আমি কিন্তু সেটাই আপনাদের সাথে দেখিয়ে থাকি। তো এখন আসি খাটের বিষয়। উনি হয়তো আমার নতুন ভিউয়ার্স, তাই জানে না, দু একটা ভিডিও দেখি আসলে একজনের প্রতি ধারণা করে এইভাবে কমেন্টস করা বা তাকে মনে কষ্ট দিয়ে কিন্তু কথাগুলো বলা ঠিক না। যেহেতু আমার এই বাসায় 2টা রুম আর অন্য রুমে কিন্তু আমাদের খাট রয়েছে, আর এটা যে আমাদের দ্বিতীয় রুম, তো এখানে কিন্তু আমরা নিচে বিছানা করে রেখেছি। আমার হাজবেন্ড চেয়েছিল খাট কেনার জন্য, তবে আমি না করেছি আর আমার আম্মু নিষেধ করেছে। কেননা এখন যেহেতু বাবু আসলে বড় হচ্ছে, হামাগুড়ি দিলে আসলে বাচ্চাদেরকে নিচে রাখতে হয়। যেহেতু আমি একা বাসায় একা, বাবুকে নিয়ে আমার সারাদিন একা থাকতে হয়। ওকে একা রুমে রেখে আমাকে গোসল করতে যেতে হয়, শিশুদের রান্নাঘরে রান্না করতে হয়। আর এত ছোট বয়সে আসলে বাচ্চা যদি বারবার খাট থেকে পড়ে যায়, তো তখন কিন্তু আসলে ওদের সমস্যা হতে পারে। ভাই, আমার এত শৌখিনতা বা এত বড় কি পড়া দেখাতে গিয়ে নিজের বাচ্চার আমি ক্ষতি একদমই চাই না। সেই সাথে আমার বাচ্চা যেটা ভালো হবে আমি কিন্তু ঠিক সেটাই করব। তাই আপনাদের মতো মানুষরা কে কি বললেন বা কে কি ভাবলেন, এটা দিয়ে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। আমার ভালোটা কিন্তু আমাকেই বুঝতে হবে। তো খাট না কেনার পেছনে কিন্তু এটাই হচ্ছে সব থেকে এবং বড় একটা কারণ। তো আমাদের ওই রুমের থেকে কিন্তু দ্বিতীয় রুমটা অনেক বেশি ঠান্ডা, আর আমি কিন্তু সারাটা দিন এখানেই থাকি বাবুকে নিয়ে। রাতে শুধু ঘুমাই আমরা ওই রুমে, কেননা আসলে সারাটা দিন তো আমরা ফ্লোরের মধ্যেই থাকি, আর এত যদি ঘুমাই তো ওই কারণে ঠান্ডাও লাগতে পারে, এই ভয় কিন্তু আবার রাতে আমরা ওই রুমে চলে যাই। আর আমি রেস্টুরেন্টে খেতে যাই, সেই টাকা আমার কোত্থেকে আসে বা এরকমের আসলে উনি অনেক রকমের প্রশ্ন করেছে। ভাই, এটা আমার পার্সোনাল লাইফ। এখন দৈনন্দিন জীবনে কিন্তু আমার কিছু কিছু অংশ আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি বলে এই না যে আমার প্রাইভেসি বলতে কিছু নেই, বা আমার পার্সোনাল বিষয়গুলো যে আপনাদের সাথে আমি তুলে ধরবো। আমি এই করছি সেই করছি, আমার ওগুলোর টাকা কোথা থেকে আসে, এই প্রশ্নগুলো কি আজব, তাই না? আমার তো ভীষণ হাস্যকর লাগে। যে কমেন্টসগুলো করেছে হয়তো সে বেকার, তাই হয়তোবা তার মনে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে, তার কাছে হয়তো রেস্টুরেন্টে যে খাওয়ার মতো টাকা নাই। কিন্তু ভাই, আমার হাজব্যান্ড তো জব করে, তাই এইসব চিন্তা আমাকে করতে হয় না। তবে স্বার্থপরের মতো যে শুধু গিয়ে গিয়ে আমি আমার হাজব্যান্ডের টাকা খাই, বিষয়টা কিন্তু এমন না। বেশিরভাগ সময় কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ট্রিট দিয়ে থাকি। এটুকুই বলার ছিল। ওই দিনকার কিন্তু আপনারা দেখেছেন যে আমি বেশ কয়েকটা রুম সাজানোর জন্য সিনারি কিনেছি, তার ভিতরে এই সিনারিটা কিন্তু ভেঙে গিয়েছে। উপরের যে গ্লাসটা আছে, এটা রুমে সাজালে আসলে ভীষণ সুন্দর লাগে, আর আমার খুব পছন্দের একটা সিনারি। কিন্তু দুঃখের কারণ হচ্ছে এটা কিভাবে যেন ভেঙে গেল, আর 2টা কিন্তু এমনিতে ঠিক আছে। তো আজকে কিন্তু আমার রুমটাকে আমি একটু সিম্পল ভাবে সাজিয়ে নিলাম। ফুলগুলো ছিল আমার কাছে, তো ভাবলাম এগুলো যদি আমি এভাবে রেখে দিই নষ্ট হয়ে যাবে, তো তার থেকে বরং রুমে সাজিয়ে নেই। এগুলো রুম সাজানোর কারণেই এনেছিলাম। তবে একটা জিনিস খুবই মিস করছি আমি, সেটা হচ্ছে, এখন বলছি না, পরবর্তীতে দেখি সেটার আমি কোনো সমাধান খুঁজে পাই কিনা, তারপরে আপনাদেরকেও জানাবো। কিসের কথা বলেছি হয়তো যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ এখানে কিন্তু অনেক লেজেন্ড আপুরা রয়েছে। তো রুমটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিলাম, আর এই এক সাইড ফাঁকা রাখলাম। এর পেছনে কারণ রয়েছে, এখানে হচ্ছে, আচ্ছা যাই হোক, ওটা কিনে আনি, তারপরে না হয় আপনারা দেখতেই পাবেন। তো রুমটা কেমন সাজালাম বা দেখতে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। আর বাদবাকি যেগুলো আছে তো এগুলো হচ্ছে আমার অন্য রুমে সাজাবো। আর ডাইনিং রুমে আসলে এগুলো সাজানোর মতো খুব বেশি একটা জায়গা নেই, আর ওখানে যেহেতু আমার ভিডিও শ্যুট করা হবে না, তো এই কারণে কিন্তু আমি রুমটা এইখানে বেশি সাজালাম, কেননা এখানে রিলস বা শর্টস ভিডিও বানানোর জন্য। বিকেলে একটু বাইরে গিয়েছিলাম, তো আজকে আমরা আম কিনবো। তো ওই দিন কিন্তু আম নিয়েছিলাম, কিন্তু খুব বেশি একটা ভালো লাগেনি। তো এই আমগুলো একটু খেয়ে দেখলো যে ভীষণ মিষ্টি আর ভালো খেতে, তো এই কারণে আবার এখান থেকে আমরা আম নিচ্ছি। তো আপনারা যা আমার ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দেবেন। আপনারা যদি ভিডিওটি লাইক দেন তবে আমি বুঝতে পারি যে আপনাদের আসলে আমার ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।